তিলোত্তমা, নির্ভয়া, অভয়া অনেক নামেই তাকে ডাকা হচ্ছে। কার কথা বলছি বন্ধুরা? সেই মেয়েটির কথাই ডেফিনেটলি বলছি, যাকে গত বৃহস্পতিবার নৃশংসভাবে শেষ করে দেওয়া হয়েছে। কে করেছে? এটা তো বড় প্রশ্ন ছিল প্রথমেই। স্বাভাবিকভাবেই যে আউটবাস্ট হয় স্টুডেন্টদের মধ্যে এবং সাধারণ জনগণের মধ্যেও। যাই হোক, বলে নিই কিসের কথা বলছি, কোন ঘটনার কথা বলছি। হ্যাঁ, আপনারা এতদিনে সবাই জেনে গেছেন এবং সবাই যথেষ্ট উত্তেজিত এবং চিন্তিত, কারণ যে কলকাতার আর.জি. কর মেডিকেল কলেজে যে অনভিপ্রেত ঘটনাটি ঘটেছে, যে সাংঘাতিক নৃশংসভাবে হত্যা করা হয়েছে যে তরুণী চিকিৎসককে, তার কী দোষ ছিল? কারণ সে একটি মেয়ে। হয়তো আরও কিছু, হয়তো সে কিছু জেনে গেছিল, বা হয়তো অন্য কোনো এমন ব্যাপার ছিল যা তাকে চাপে রেখেছিল। তাই তো শোনা গেল, আমি বলছি না, তার বাবা মায়ের মুখ থেকে আমরা শুনেছি। তো এরকম ঘটনাটি ঘটেছে। তবে ঘটনা নিয়ে যেভাবে প্রথম থেকেই অনেক কিছু চাপা দেওয়া হচ্ছিল, ধামা চাপা যাকে বলা যায়, সেগুলো যে ধামা দিয়েই চাপা দেওয়া হচ্ছিল সেটা কিন্তু ধীরে ধীরে স্পষ্ট হয়ে গিয়েছে। কারণ সাধারণ মানুষ তো ছেড়ে দিন, এরা হচ্ছে ডাক্তার, মানে তার যে সহকর্মীরা, সহপাঠীরা, তারা প্রত্যেকে ডাক্তার। তারা মৃত্যুর ধরন দেখে বুঝে যায় যে কিভাবে হত্যা করা হয়েছে। অ্যাটলিস্ট এটা তো তারা বোঝে। ঠিক এটাই হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট আসা মাত্রই প্রত্যেকে বুঝেছে। ফরেন্সিক এক্সপার্টরাও যেমন বলেছেন যে কোনো একজনের পক্ষে ঘটনাটা ঘটানো সম্ভব ছিল না, সেই রকমই তার সহপাঠীরাও কিন্তু অনেক কিছুই বুঝতে পেরেছে যে এটা কোনো একজনের পক্ষে সম্ভব নয়। এবং প্রথম থেকে বলি তাহলে, প্রথম যখন মৃতদেহ আবিষ্কার হলো সকাল 7:30 একবার শোনা যাচ্ছে, কখনো শোনা যাচ্ছে সকাল 9:30। 1 নম্বর কথা হচ্ছে, সেমিনার হলে পাওয়া গেছে মৃতদেহ। সেমিনার হলটি খুব বড় নয়, খুব বেশি আসবাবপত্র কিন্তু সেখানে ছিল না। তো মেয়েটি সেখানে 36 ঘন্টা টানা ডিউটি করার পর সামান্য একটু বিশ্রাম করার জন্য রেস্ট নিতে গেছিল, কারণ সেখানে এসি আছে। কারণটা সেটাই। যদিও আমরা প্রিন্সিপাল, যিনি এখন পদত্যাগ করেছেন আজকে, তার মুখে শুনেছি যে ওখানে কেন যাওয়ার দরকার পড়েছিল, কি দরকার ছিল রাত্রে একা একা ওখানে ঘুমোতে যাওয়ার, এই কথাটাই শুনেছিলাম। একটা মেয়ে হয়ে একা কেন গেছিল? যদিও আজকে পদত্যাগ করে তিনি বলছেন সে আমার মেয়ের মতো ছিল। 5 দিন পর তার মনে পড়লো যে মেয়ের মতো ছিল। যাক গে, আমরা তো সবাই কোনো বুদ্ধি নেই মাথায়, তাই না? যাই হোক, সেটা তো সময় বলবে কার কি আছে না আছে। ব্যাপারটা যেটা বলতে চাইছি, যে সহপাঠী এবং সহচিকিৎসকরা প্রত্যেকেই যেহেতু ডাক্তার এবং সকলে তো অসৎ হন না, তারা কিন্তু আওয়াজ তুলেছেন। যদিও একটা কল রেকর্ড ভাইরাল হয়েছে, একটা নয়, দুটো কল রেকর্ড শুনেছি ভাইরাল হয়েছে, এবং সেটি পুলিশের পদস্থ আধিকারিক অস্বীকার করে গুজব বলে উড়িয়ে দিয়েছেন। শুধু সেটিই নয়, আমরা হোয়াটসঅ্যাপ চ্যাট পেয়েছি ডক্টরস গ্রুপের, বিভিন্ন গ্রুপের অনেক হোয়াটসঅ্যাপ চ্যাট রিলিজ হয়ে গেছে। তার মধ্যে খুব মারাত্মক কিছু জিনিস যেগুলো আগের রাতেই জানা ছিল, কারুর জানা ছিল আগের রাতে, এরকম কিছু হোয়াটসঅ্যাপ চ্যাট পাওয়া গিয়েছে। এবার যে সমস্ত চ্যানেল থেকে আমরা জিনিসগুলো দেখতে পাচ্ছি, সেখানে যদিও নামটা আড়াল করে দেওয়া হচ্ছে যে কার চ্যাট, কাদের মধ্যে চ্যাট হচ্ছে, কিন্তু তাদের কাছে জিনিসটা আছে। অতএব কাদের মধ্যে চ্যাট হচ্ছে এটা খুব স্বাভাবিকভাবেই ফাইন্ড আউট করা কোনো ব্যাপার নয়। তো আশা করি সেটা তাদের কাছে রেকর্ডটা রয়েওছে। তো ব্যাপার যেটা, যে পুলিশের যারা পদস্থ আধিকারিক, তারা কিন্তু এগুলো দেখতে পাচ্ছেন না। তারা সাধারণ জনগণকে অ্যাড্রেস করে বলছেন এগুলো কিন্তু গুজব, আপনারা এগুলো কিছু বিশ্বাস করবেন না। যদিও কে কি বিশ্বাস করবে না করবে সেগুলো একান্তই তাদের ব্যক্তিগত ব্যাপার। ঘটনা প্রবাহ যেরকম দেখছি আমরা, সেগুলো দেখে বিচার বিবেচনা করেই বিশ্বাস অবিশ্বাসের প্রশ্নটা আসবে, তাই না? তো কিছু প্রশ্ন যেগুলো এই যে খুব জলবৎ তরলং করে প্রথম থেকেই বলে দেওয়া হলো। প্রথম থেকে বলছি, যখন মেয়েটির ডেড বডি আবিষ্কার হলো তখন কিন্তু বলা হয়েছিল তালা ভেঙে, এটা আমরা প্রথমে জানতামও না, পরে জেনেছি তালা ভেঙে বার করতে হয়েছিল, তার মানে তালাকেও দিয়ে দিয়েছিল। ঘটনা ঘটেছে, ফরেন্সিক বিশেষজ্ঞরা বলছেন যে ভোর 3টে থেকে সকাল 6টার মধ্যে। তারপরে তালাটা দেওয়া হয়েছিল, ডেফিনেটলি তারপরেই দেওয়া হয়েছিল, কারণ যারা অপকর্মটি করেছে, যে বা যারা, শোনা যাচ্ছে যারা, কারণ এটাও আমি বলছি না, এটাও স্টুডেন্টরাই ওখানে বসে, যারা বসে আছে আন্দোলন করছে, তারাই বলছে। তারা কি বলছে? যারা অপরাধ করেছে তাদের শাস্তি চাই। ঠিক কথা। তার মানে তারা কিন্তু ওয়াকিবহাল যে কারা, বা কেউ নয়, কারা
এক দল, একের বেশি একাধিক লোক অপরাধটা করেছে। কারণ তারাই বলছে, এই হোয়াটসঅ্যাপ চ্যাট বা কল রেকর্ডে শোনা যাচ্ছে, তারাই বলছে যে কোনো একজনের পক্ষে যেহেতু এটা করা সম্ভব নয়, শুধু তাই নয়, যেটা মারাত্মক সেটা শোনা গিয়েছে, যে সেটা পরে বলছি, আগে এটা বলে নিই, যে সেমিনার রুম থেকে যখন উদ্ধার করা হলো মেয়েটির দেহ এবং পুলিশ এলো, তখন দেখা গেল যে মেয়েটির যেভাবেই তাকে পাওয়া যাক, সেটা আমরা প্রথমে জনগণ জানতে পারিনি তাকে কিভাবে পাওয়া গেছে। তো যেভাবেই তাকে পাওয়া যাক, পুলিশের আধিকারিক কিন্তু বললেন, যে প্রথমেই বলে দিলেন এটা আত্মহত্যা। এবং তার বাড়িতে, মেয়েটির বাড়িতে বাবা মাকে জানানো হলো, যে প্রথমে বলা হলো অসুস্থ, আপনারা চলে আসুন, এবং তারপর পরবর্তীকালে কালকে মেয়েটির বাবার মুখ থেকে শুনলাম, সাংবাদিকরা বারে বারে প্রশ্ন করায় তিনি বললেন যে কে ফোন করেছিল, আপনাদের কে বলেছিল আত্মহত্যা। উনি বললেন জয়েন্ট সুপার। জয়েন্ট সুপারের নাম আমরা জানি না, কেউ হয়তো জানে, তো তিনি এখনও আছেন বহাল তবিয়তে। তো তিনি বলেছিলেন ডেফিনেটলি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নিশ্চয়ই বলেছিলেন। তো যাই হোক, উনি বলেছিলেন। এবার আত্মহত্যা পোস্টমর্টেমের আগে ডাক্তাররাও বলতে পারে না যে আত্মহত্যা কি না, তো কিভাবে এটা বলা হলো, এটা 1 নম্বর প্রশ্ন। মেয়েটির বাবা মাকে ডেড বডি দেখতে দেওয়া হয়নি, এবং বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো ডেড বডি, যে যেমনভাবে প্যাক করা হয় সেভাবেই গাড়িতে করে, অথচ তার বাবা মাকে তখন কোনোভাবে হসপিটালেই থাকতে হয়েছিল। তারা জানেনও না যে তাদের মেয়ের মৃতদেহ চলে গেছে বাড়িতে। এবার বাড়িতে এসে দেহটি বহুক্ষণ ওইভাবেই থেকে যায়, যতক্ষণ না তাদেরকে খবর দিয়ে আনানো যায়। এটা কি অদ্ভুত মিসম্যাচ, তাই না? এরকম ঘটনা কি হয়? নর্মালি হয়? এটা কেন? কি চাপা দেওয়া হচ্ছিল? কি চাপা দেওয়ার জন্য এই এত তাড়াহুড়ো? কিসের তাড়াহুড়ো? যে তড়িঘড়ি ময়নাতদন্ত করে তড়িঘড়ি ডেড বডি জ্বালিয়ে দেওয়ার একটা তাড়া ছিল। কেন এত তাড়া কেন ছিল? যাতে করে আবার পরীক্ষা নিরীক্ষার জন্য সংগ্রহ করা না যায় নমুনা, সেটাই কি কারণ হতে পারে? আমরা জানি না, সবই তদন্ত সাপেক্ষ, উঠে আসবে নিশ্চয়ই, আশা করছি। কারণ যারা পদস্থ আধিকারিক আছেন, যারা রয়েছেন সরকারে, যারা রয়েছেন, তারা বলছেন সব কিছুই বেরিয়ে আসবে। যদিও আজকে বৃহস্পতিবার, শুক্রবার, শনি, রবি, আজকে সোম, 5 দিন কেটে গেল, এখনও কিন্তু মেয়েটি কোনো বিচার পায়নি। ওই যেদিন ঘটনা ঘটে পরের দিনই একটি লোককে ধরা হয়, এবং সিসিটিভি ফুটেজে নাকি দেখা গিয়েছে যে তিনি ঢুকছেন রাত 3টে নাগাদ এবং বেরিয়ে আসছেন রাত 4:45 নাগাদ। তো সেই লোকটিকে পরে জানা যাচ্ছে যে সে নাকি সাংঘাতিক ক্রিমিনাল। এরকমভাবে বিভিন্ন চ্যানেলের থ্রু তার যে প্রতিবেশীদের দিয়ে বলানো হচ্ছে সে ভয়ঙ্কর ক্রিমিনাল। আমরা স্বাভাবিকভাবেই প্রথম রাগটা গিয়ে পড়বেই, এটা পড়লো, তাকে ধরে নিয়ে যাওয়া হলো। কিন্তু সে একটি রোগা প্যাকাটি লোক, 1 নম্বর, সে নাকি সারাদিনই মদ খেয়ে মাতাল হয়ে থাকে। এবং সবচেয়ে বড় প্রশ্ন যেটা ছিল যে সে কে, সে কী করে রাত 3টের সময় আর.জি. করের মতন একটা সুরক্ষিত হসপিটালে ঢুকতে পারলো। তো জানা গেল সে গার্ডদেরও পরিচিত, সেও আকছার যাতায়াত করে, তার খুব যাতায়াত ছিল। পরে অনেক কিছুই জানা গেল, সে পুলিশ লাইনের কর্মরত, সে পুলিশদেরই পরিবারকে হসপিটালে ভর্তি করা ইত্যাদি নানান কাজ সে করে থাকে। মানে সে একটি যথেষ্ট ক্ষমতাবান লোক এই ক্ষেত্রে। সে তার ক্ষমতাও ফলাতো, স্বাভাবিকভাবেই সে উত্ত্যক্ত করতো তার মহিলা সহকর্মীদের এবং ডক্টরসদেরও, বোধ হয় এরকমই কিছু শোনা গেছে, মানে অন্যান্য স্টাফদেরও। এবং তার অবাধ যাতায়াত ছিল। এটা কি করে সম্ভব? একটি লোক তার অবাধ যাতায়াত, যে কিনা ওখানকার স্টাফ নয়, রাত বিরেতেও সে ঢুকছে বেরোচ্ছে যখন ইচ্ছা, এরকম একটি সুরক্ষিত সোকল্ড সুরক্ষিত যে নয় সেটা তো প্রমাণ হয়েই গিয়েছে। যাই হোক, সাধারণ মানুষের ক্ষেত্রে তো তাদের তো ঢুকতে দেওয়া হয় না, একদম পরিচয়পত্র এটা সেটা ছাড়া। তো যাই হোক, সেই লোকটি ঢুকলো এবং বেরিয়েও গেল। ঢোকার সময় দেখা গেল তার গলায় রয়েছে একটি হেডফোন, এবং বেরোনোর সময় সেটি নেই। অতএব অকুস্থলে আবার যাওয়া হলো। 24 ঘন্টা পর তার হেডফোনটি তার ছেঁড়া অবস্থায় আবিষ্কার হলো, যেখানে মৃতদেহ পড়েছিল তার পাশ থেকে। এবং আমরা আরও জানতে পারছি, মৃতদেহ যখন আবিষ্কার হয়, মেয়েটির পরনে শুধু কুর্তি ছিল, তার অন্তর্বাস, নিম্নাঙ্গের অন্তর্বাস এবং জিন্সের প্যান্ট তার শরীরের বাঁ পাশে পড়েছিল। এবং শরীরের শুধু নিম্নাঙ্গেই ধস্তাধস্তি প্রচুর প্রমাণ পাওয়া গিয়েছে, এবং গোছা গোছা চুল, যা মেয়েটিরই হয়তো, পাওয়া গিয়েছে বডির আশপাশে। এবং আরও শোনা গিয়েছে যত সময় এগিয়েছে যে একটি তোষকের ওপর, খুব সম্ভব যে হ্যাঁ ম্যাট্রেসের ওপরেই প্রচুর চুল যেমন পাওয়া গিয়েছে, সেখানে ধস্তাধস্তির চিহ্নও মিলেছে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় কি বন্ধুরা, যে মেয়েটির ঊর্ধ্বাঙ্গে বসন ঠিক ছিল, ঊর্ধ্বাঙ্গে কোনো আঁচড়ের দাগও নেই। এটা কি খুব আশ্চর্য নয়? যেখানে খুব ব্রুটালি তাকে রেপ করা হয়েছে, সেখানে শুধু নিম্নাঙ্গেই যত অত্যাচারের চিহ্ন, ঊর্ধ্বাঙ্গ ছিল ইনট্যাক্ট, যেমন তেমনি।
এটা কেন? এর প্রমাণও পাওয়া গিয়েছে, কারণ ফরেন্সিক বিশেষজ্ঞরাই বুঝতে পেরেছেন সবচেয়ে ভয়ঙ্কর যেটা, যে মেয়েটি হয়তো মানে বেঁচে থাকা এবং মৃত্যুর ঠিক মাঝখানে, মানে তাকে প্রচণ্ড মারধর করে হয়তো অজ্ঞান বা প্রায় অজ্ঞান করে নিস্তেজ করে ফেলে তার সঙ্গে অপকর্ম করা হয়, এবং তার নাক মুখ চেপে ধরা হয়েছিল এবং তাকে শ্বাসরোধ করে, মানে কণ্ঠরোধ করে যখন মারা হয়েছে, ভারী কিছু দিয়ে চাপা দেওয়া হয়েছে। কতটা প্যাথেটিক যন্ত্রণাদায়ক মৃত্যু বিনা কারণে এই তরুণী চিকিৎসক, যে কিনা 36 ঘন্টা টানা ডিউটি করে মানুষকে ভালো করার জন্য, মানুষের সেবা করার জন্য সে হসপিটালে পড়েছিল নিজের বাড়িঘর ছেড়ে, তাকে ভারী কিছু চাপা দিয়ে এত জোরে চেপে ধরা হয়েছিল যে তার কলার বোন ভেঙে গিয়েছে। শুধু তাই নয়, এত নৃশংস হায়নার মতো অত্যাচার করা হয়েছে তার ওপর, যে তার নিম্নাঙ্গের পেলভিক বোনও ভেঙে গিয়েছে, তার শরীরের 2 দিকের বোনই ভেঙে ফেলা হয়েছে। এত অত্যাচার কি কোনো একজন মানুষের পক্ষে অতটুকু সময়ের মধ্যে করা সম্ভব? এই প্রশ্ন খুব স্বাভাবিকভাবেই উঠেছে, এবং এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য হাসপাতালের তরফ থেকে, কর্তৃপক্ষের তরফ থেকে কেউ ছিলেন না, কেউ নেই। আজকে আমরা দেখলাম যে প্রিন্সিপালের সম্পর্কে বহু কথা আগেও শোনা গিয়েছিল, যখন পরিবহর ঘটনাটা ঘটেছিল তখনও শোনা গিয়েছিল, তবে আরও অনেক ব্যাপারেই শোনা গিয়েছে। তবে তিনি আজকে পদত্যাগ করে অনেক যাত্রার ডায়লগের মতন আমরা শুনলাম, তিনি অনেক কথা বললেন যেগুলো ভীষণই হাস্যকর। কারণ তার পদত্যাগের কারণ যখন জিজ্ঞাসা করা হলো যে আপনি কি কোনো চাপের মুখে পদত্যাগ করছেন, উনি পরিষ্কার বলছেন যে না, সোশ্যাল মিডিয়ায় ট্রোল করা হচ্ছে ওনাকে, উনি সেই কারণে পদত্যাগ করছেন। এটা কি খুব হাস্যকর নয় বন্ধুরা? এটা কি ভীষণই হাস্যকর নয় যে সোশ্যাল মিডিয়ায় ওনাকে ট্রোল করা হচ্ছে? একটা এমন মেডিকেল কলেজের প্রিন্সিপাল যেখানে এরকম একটা ভয়ানক হত্যাকাণ্ড, যেটা কিনা একজন সেখানকারই তরুণী চিকিৎসকের উপর হয়েছে, শুধু হত্যা নয়, তাকে ব্রুটালি রেপ করে মার্ডার করা হয়েছে, সেখানে সেই কলেজের প্রিন্সিপাল 5 দিন পরে যাত্রার ঢঙে কথা বলছেন সে আমার মেয়ের মতো ছিল আর আমার সম্পর্কে অনেক আজে বাজে কথা বলা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, সেই চাপে, সেই কারণে তিনি পদত্যাগ করছেন। এই হাস্যকর যে কারণটা উনি দেখালেন, সেটা একটা শিশুর কাছে হাস্যকরই লাগবে। আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই বিষয়টা নিয়ে, কারণ প্রত্যেকেই একই কথা, একই দাবি তুলেছিল। ওখানকার স্টুডেন্টরাও যারা আন্দোলন করছে, তাদের অনেকগুলো দাবির মধ্যে এটাও একটা ছিল যে প্রিন্সিপালকে সরাতে হবে। এবং তাদের সবচেয়ে যে বড় দাবি, সেটা কি খুব বড়, যে মেয়েদের জন্য কোনো রেস্ট রুম নেই, কারুর জন্যই কোনো রেস্ট রুম নেই প্র্যাকটিক্যালি। এবং মেয়েদের এরকমও ডাক্তাররা বলছে, যারা ট্রেনি ডক্টর, তারা এটাও বলছে যে কোনো টয়লেট পর্যন্ত প্রপার নেই, একটা ভদ্রসভ্য টয়লেট পর্যন্ত নেই, যেটা একটা সভ্য সমাজে, এত বড় একটা হসপিটাল, একটা সরকারি হসপিটালে আশা করাই যায় যে যারা 36 ঘন্টা টানা ডিউটি দিচ্ছে, তাদের জন্য প্রপার একটা টয়লেট, একটা ক্লিন টয়লেট তারা দাবি করতে পারে না, তাদের একটা রেস্ট রুম নেই। হতেই পারে, প্রশ্ন উঠতেই পারে যে তারা এতদিন কেন কমপ্লেন করেনি। হ্যাঁ, এখানেই তো সবচেয়ে বড় প্রশ্ন, তারা কমপ্লেন যার কাছে করবে তিনি তো বাউন্সার দ্বারা পরিবৃত থাকতেন, তার কাছে তো যাওয়াই যেত না, তার কাছে যাওয়া বারণ ছিল। এটাই শোনা গিয়েছে, বিভিন্ন চ্যানেলে আমরা শুনেছি যে তার কাছে যাওয়াই যেত না, যিনি অধ্যক্ষ তার কাছে অবধি পৌঁছানো যেত না, তাকে ইনফ্যাক্ট সবাই ভয় পেত, যদিও তার চেহারাটা কিন্তু ভয়াবহ নয়, কিন্তু তাকে সবাই ভয় পেত। কেন ভয় পেত? কী এমন কারণ? কারণ তার নাকি বিশাল পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে। হবে হয়তো। এই প্রসঙ্গে বলি যে কল রেকর্ডটা ভাইরাল হয়েছে, সেটা আমরা বারে বারেই প্রত্যেকেই শুনেছি, সব চ্যানেলেই দেখিয়েছে, বিশেষ কয়েকটি চ্যানেলে অনেকবার দেখানো হয়েছে, এবং এটা ভাইরাল হয়ে গেছে। একজন ইন্টার্ন এবং একজন পিজিটির মধ্যে কথা চলছে, সেই ইন্টার্ন পরিষ্কার বলছে তারই ব্যাচমেট ছিল ঘটনার মধ্যে, পরিষ্কার বলছে তার ব্যাচমেট এবং হয়তো এই লোকটি, এবং এটাও বলছে যে এই লোকটি হলো স্কেপগোট, যাকে ধরা হয়েছে সঞ্জয় রায়, এই ধৃত যার নাম, সে স্কেপগোট, এটাও বলছে সে। ইন্টার্নের যে কথা আমরা শুনেছি, সে পিজিটিকে বলছে যে এই ঘটনা এত লজ্জার, এবং সে বলছে যে মক আন্দোলন করানো হচ্ছে, যেটা কিনা হসপিটালের কর্তৃপক্ষর তরফ থেকেই করতে বলা হয়েছে, যেটা 2-1 দিনের মধ্যে কিন্তু শেষ হয়ে যাবে। আমারও তাই মনে হচ্ছে শেষ হয়ে যাবে। সে রিকোয়েস্ট করছে এই পিজিটিকে, অন্য কলেজের, তাকে রিকোয়েস্ট করছে তোমরা আন্দোলনটা জারি রাখো, কারণ আমরা কিন্তু আর থাকতে পারবো না, কারণ তাদের বাধ্য করা হবে। অনেক কিছুই শোনা গিয়েছে যে একজন ডক্টর, তিনি দেখলাম বলছেন যে যার নাম ডক্টর মৈনাক রয়, তিনি, আমি জানি না ওই হসপিটালেই চাকরি করেন কি না, আরেকজনও ডক্টর যিনি কিন্তু বেশ অনেক দিনই চাকরি করছেন, উনি একটু পুরনো ডক্টরই, যিনি সুমন পোদ্দার,
উনি বারবার রিকোয়েস্ট করছেন এই ঘটনার যেন প্রপার একটা সুরাহা হয়, যেন প্রকৃত দোষী ধরা পড়ে। এরা দুজনেই কিন্তু দেখলাম প্রচুর অভিযোগ এই আরজি কর হসপিটাল, তার ম্যানেজমেন্ট সম্পর্কে, অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে, অ্যাডমিন সম্পর্কে প্রত্যেকেরই প্রচুর অভিযোগ। এই যে ইয়াং ডক্টর যিনি মৈনাক রয়, তার এবং যে আমরা জানি চন্দ্রমৌলি সাহা বোধহয় যে একজনের নাম শোনা গেছিল, তারা নাকি প্রচুর হ্যারাসমেন্টের শিকার হয়েছিলেন যখন তারা পড়াশোনা করতেন, এবং হাইকোর্টে গিয়ে অর্ডার এনে তারপর তাদেরকে রেজাল্ট হাতে পেতে হয়েছিল। কোনো কেউ যদি চক্ষুশূল হতো কর্তৃপক্ষের, তাকে ফেল করিয়ে দেওয়া হতো, তার ফলে চুপ করে থাকতে হতো, অন্যায় দেখলেও চুপ করে থাকতে হয়, এটাই শোনা গিয়েছে। এটাই হচ্ছে ব্যাপার। এখানে এরকম অনেক ঘটনা হয়েছে, এরাই বলছেন, এটা আমরা সাধারণ মানুষ তো জানার কথা নয়, আমরা জানতামও না। ইনফ্যাক্ট এখন এই চ্যানেলগুলোতে এদের সাক্ষাৎকার দেখে চ্যানেলের যা অন্তর তদন্ত থেকে যা উঠে আসছে, এবং সবগুলোই প্রমাণ, তারা কল রেকর্ড দিচ্ছেন, তারা হোয়াটসঅ্যাপ চ্যাট দিচ্ছেন, যেখানে আমরা দেখছি বোধহয় আগের রাতে, হ্যাঁ আগের রাতেই একজন, সেও বোধহয় পিজিটি বা ইন্টার্ন, লিখছে যে কালকে যা তোরা যা শুনবি, যা দেখবি, লজ্জায় মুখ লুকানোর জায়গা থাকবে না। তারা জানতেন, এটা তো আমি বলবো বেশ বড় অপরাধ। তারা যখন জানতেন, তারা ঘটনাটা আটকাননি কেন? অন্তত হাতে নাতে এসে ধরা যেত। সবটাই যেরকম বোঝা যাচ্ছে যে পলিটিক্যালি একটা ভয়ের ব্যাপার রয়েছে, প্রত্যেকেই পিছিয়ে হয়তো সেখানেই যাচ্ছে। আমি শিওর নই, এটা মনে হচ্ছে, এটা দেখে মনে হচ্ছে। তো এই জায়গাটা কি দূর করা যাবে না? তাহলে যে প্রকৃত দোষী সে কি ধরা পড়বে না? কারণ যে ইন্টার্নের গলা আমরা শুনেছি, যেটাকে আমাদের পুলিশের আধিকারিক গুজব বলে উড়িয়ে দিলেন যে এগুলো কিছুই নয়, এগুলো গুজব, এগুলো গুজবে কান দেবেন না, উনি পরিষ্কার আমাদের বলছেন আমরা যে নাগরিকরা, যাদের ছেলে মেয়েদের এরকম নাইট ডিউটি করতে মেয়েদের যারা পাঠান, আমারই এক বান্ধবী আছে, তার মেয়ে কেপিসিতে ডক্টর, সে ভয় পাচ্ছে, আমার কাছে সে বলেছে যে আমার ভীষণ ভয় করছে, টেনশন হচ্ছে, কারণ আমাদের প্রত্যেকেরই বয়স হয়েছে, সন্তান, তার একমাত্র সন্তান, তার এই মেয়ে, তাকে নাইট ডিউটি করতে পাঠিয়ে তার ভয় করছে। আর আজকে থেকে যেটা দেখার মতন যে সরকারি সমস্ত হসপিটাল সারা ভারতবর্ষে, তাদের যত মানে এই যে ইন হাউস আর কি ডক্টরস রয়েছেন, মানে ট্রেনি ডক্টর বা এই যে মেয়েটি যেরকম ছিল পিজিটি, এরা প্রত্যেকেই কিন্তু কর্মবিরতির ডাক দিয়েছেন, তাতে সামিল হয়েছেন। এবং সাধারণ মানুষকে কিন্তু এগিয়ে আসার আবেদন জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে, আপনারা পাশে থাকুন। আমি জানি যে ডক্টররা যদি ধর্মঘট করেন, কর্মবিরতির ডাক দেন, সারা দেশ জুড়ে স্বাস্থ্যের প্রচণ্ড অবনতি হবে, স্বাস্থ্য ব্যবস্থার। কিন্তু এদের স্বাস্থ্য তো আগে, এরা সুস্থ থাকলে, এরা বেঁচে থাকলে তবে না এরা আমাদেরকে সুস্থ করবেন। এরা যদি সারাদিন ভয়ে রাতে কি হবে এই টেনশানে যদি লেডি ডক্টরদের কাটাতে হয়, এবং মেল ডক্টররাও এই চিন্তায় থাকে যে লেডি ডক্টরগুলির কি হবে, রাত্রে এরা যে কেউ অ্যাটাক হতে পারে, সেক্ষেত্রে কি করণীয়? তাহলে এরা নিজেদের বিপদ 24 ঘন্টা ঘাড়ে কাঁধে নিয়ে 36 ঘন্টা কাজ করে আমাদের বাঁচাবেন, আর আমরা স্বার্থপরের মতো সেবা নেওয়ার জন্য, নিজেদের সুস্থ করার জন্য এদের বিপদের মুখে ঠেলে দেব? না অপেক্ষা করব যে আগেই ঘটনা সুরাহা হোক? আপনারা বলবেন, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আশা করি আপনারা আমার বক্তব্যটা বুঝতে পেরেছেন। এই মেয়েটি যে কিনা অকালে তার প্রাণ চলে গিয়েছে বিনা দোষে, যে কিনা 36 ঘন্টা টানা ডিউটি করে সেবা দিয়ে একটুখানি অল্প একটু বিশ্রাম, 1-2 ঘন্টার জন্য একটু বিশ্রাম নিতে গেছিল, এসি রুম দেখে সেখানে একটু শুতে গেছিল, তাকে এই নৃশংসতার শিকার হয়ে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে, আর আমরা নিশ্চিন্তে ঘুমোবো? আপনারা কি বলেন কমেন্ট বক্সে জানান আমাকে। আর ভিডিওটা চেষ্টা করুন ছড়িয়ে দিতে, যাতে আরও সবাইকে রিকোয়েস্ট করছি, যত ইউটিউবার আছেন প্রত্যেকে ভিডিও তৈরি করুন। এই ধরনের ভিডিও তৈরি করা এখন জরুরি, প্রত্যেককে রিকোয়েস্ট করছি। আমার ভিডিওটা আমি এখানেই শেষ করব। আপনাদের প্রত্যেকের যা মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।